প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্যে। একটি ছোট্ট প্রশ্ন করে সামনে এগোতে চাইছি। আপনাদের মধ্যে কারা কারা যখন সংসদ অধিবেশন চলে সেই অধিবেশন দেখবার সুযোগ পান? আমি সময়ের কথা বলছি। আমরা বাসায় বসে তো যে কেউ সেই অধিবেশন দেখতে পারি। কার কার সময় হয় কিংবা ধৈর্য হয় বলা ভালো সংসদ অধিবেশন দেখবার? তো দয়া করে কমেন্টে আমার প্রশ্নের উত্তরটি জানালে বাধিত হব। আমার নিজের খুব বেশি ধৈর্য হয় না, অনেস্টলি স্পিকিং। ধৈর্যহীনতার কারণে আমি দেখতে পারি না খুব বেশি। এর মধ্যে সবচেয়ে বিরক্তিকর আমার জন্য যেটি হয়, আমি আগেও এটি নিয়ে একটি এপিসোডই করে ফেলেছিলাম। সংসদে বহুল ব্যবহৃত একটি শব্দ, সেই শব্দ আমাকে অ্যালার্জিক রিয়াকশন দেয়। আমার মধ্যে অ্যালার্জি তৈরি হয় আমি যখন সেই শব্দটি বারবার ব্যবহৃত হতে শুনি। শত শতবার, হাজার হাজার বার সেই শব্দ সংসদে ব্যবহার করা হচ্ছে। নিশ্চয়ই আপনারা ধরে ফেলেছেন সেই জনপ্রিয় শব্দটি কি? মাননীয়। তো মাননীয় শব্দটি শুনতে শুনতে আমার কান ঝালাপালা, আমি আর সেটি নিতে পারছি না। একেবারে অনেস্টলি বলছি, আমি সাইকোলজিক্যালি কেমন যেন ফিল করি যখন শব্দটি শুনি। তো আমি জানি না যারা ব্যবহার করছেন তাদের কেমন লাগে। তো আমার একটি সস্তা বিকল্প প্রস্তাব মাথায় এসেছে। মাননীয় না বলে মিস্টার বলা যেতে পারে। সংসদ সদস্যরা একে অপরকে মিস্টার বলে সম্বোধন করবেন। এমনকি স্পিকারকেও তারা সেটি বলে সম্বোধন করতে পারেন, প্রধানমন্ত্রীকে সেটি বলে সম্বোধন করতে পারেন। বিদেশে হয় কিন্তু এটি, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপ্রধানকে বিদেশিরা মিস্টার বলে সম্বোধন করেন। মিস্টার প্রেসিডেন্ট, লেডি প্রাইম মিনিস্টার, তারা এইভাবে সম্বোধন করেন। সবসময় অনারেবল করেন না, বাট আমরা করি। যাই হোক, যেটি বলছিলাম, সে কারণে আমার সংসদ অধিবেশন খুব বেশি দেখা হয়ে ওঠে না। আর আরেকটি ব্যাপার আছে, সেটি সেকেন্ডারি। সেটি হলো সংসদ সদস্যদের বেশিরভাগই যারা প্রশ্ন করতে দাঁড়ান তারা এলোমেলো প্রশ্ন করেন। তাদের প্রশ্নগুলো প্রায়শই প্রাসঙ্গিক হয় না। আর উত্তর যারা দেন, মন্ত্রীদের অনেকেই গুছিয়ে উত্তর দিতে পারেন না। তখন খুবই বিরক্তি আসে। কারণ একজন মন্ত্রী যদি একটি প্রশ্নের সাবলীল এবং প্রাসঙ্গিক উত্তর দিতে না পারেন, তখন তার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। কোন যোগ্যতায় তিনি সেখানে গিয়েছেন সংসদে মিনিটে 3.25 লাখ টাকা খরচ করবার জন্যে আমাদের গরিব দেশের গরিব নাগরিকদের? সেই প্রশ্নগুলো উঠে। তো এইসব কারণে আমি নিরাপদ বোধ করি এইসব অধিবেশনের কার্যাবলী থেকে দূরে থেকে। তারপরেও একেবারে এড়িয়ে যেতে পারি না, দেখি কখনো কখনো। যাই হোক, মূল কথায় আসি। গত 13 জুলাই সোমবার, 3 দিন আগের কথা, বাট হলেও এটি একেবারেই প্রাসঙ্গিক। আমি 3-4-5 দিন আগের কন্টেন্ট বিষয় নিয়েও কিন্তু কন্টেন্ট বানাই, যদি বিষয়টি প্রাসঙ্গিক মনে করি। তাই গত সোমবারের ঘটনা জাতীয় সংসদে। তো নরসিংদী মনোহরদী এলাকার সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিনা সুলতানা একটি নোটিশ দিয়েছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রীকে। তো সেই নোটিশে তিনি কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় কভার করেছিলেন। সেই সব বিষয় নিয়ে তার প্রশ্ন ছিল এবং কনসার্ন ছিল, উদ্বেগ ছিল। আর সেই বিষয়টি হলো সাইবার বুলিং, তারপর লোকের চরিত্র হনন পারপাসলি, কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা, সেটিও মানহানির উদ্দেশ্যে, ভিন্ন মতাবলম্বী কারো কিংবা নারীদের উদ্দেশ্য করে। তো এই বিষয়গুলো নিয়ে তিনি বিস্তারিত আলোকপাত করেছেন। সেলিনা সুলতানার কথা বলছি, প্রিয় দর্শক শ্রোতা। তো আমি তাকে ধন্যবাদ জানাই। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যেই সময় বাস করছি সেখানে একটি ভুয়া কন্টেন্ট, একটি ভুয়া অডিও ক্লিপ, একটি ভিডিও ক্লিপ, একটি ছবি এআই জেনারেটেড, বানোয়াট, ফ্যাব্রিকেটেড, ফলস, যে কারো সম্মানহানি ঘটাতে পারে। ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে যে কাউকে ড্যামেজ করতে পারে এবং করছে প্রতিনিয়ত। তো সেলিনা সুলতানা মেনশন করেছিলেন যে বিশেষভাবে নারীরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন এসব কন্টেন্টের কারণে, মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন, এমনকি কখনো কখনো তারা আত্মহননের মতো ঘটনা ঘটাচ্ছেন। তাই তিনি এই গুরুত্বপূর্ণ বিষয়টির উপর আলোকপাত করেন। তো এই বিষয়টির, এই নোটিশের জবাব দিতে দাঁড়ান ডাক, টেলিযোগাযোগও। তো
তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তো তিনি জবাব দিচ্ছিলেন, আর জবাব দিতে গিয়ে তিনি একটু দীর্ঘ সময় নিচ্ছিলেন। তিনি আইনের বিস্তারিত বিষয়গুলো পড়ে যাচ্ছিলেন, যেই ধারা আছে, কোন কোন ধারায় কোন কোন অপরাধের কী কী শাস্তি, সাইবার অপরাধের কথা বলছি, সাইবার ক্রাইম, অন্য কিছু না। তো সেগুলো তিনি দীর্ঘ সময় নিয়ে পড়ে যাচ্ছিলেন। তো এক পর্যায়ে ডেপুটি স্পিকার, তখন স্পিকারের দায়িত্ব পালন করছিলেন, সংসদের সভাপতিত্ব করছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। তো ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রী মহোদয়কে থামিয়ে দেন এবং তিনি স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলেন যে, মাননীয় মন্ত্রী, প্রশ্নকর্তা কিংবা সংসদ সদস্য, তার যে কোয়েশ্চন এবং কনসার্ন ছিল সেগুলোর উত্তর আসছে না আপনার বক্তব্যে। সোজাসুজি তিনি বলে ফেলেন, কোনো রাগ ঢাক করেননি। আমার ভীষণ পছন্দ হয়েছে তার এই বক্তব্য এবং তার এই অ্যাটিটিউড, স্ট্রেট ফরওয়ার্ডনেস বক্তব্যে। বরাবরই তাকে দেখেছি তিনি বলে ফেলেন। সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি, আমি তাকে পছন্দ করি ব্যক্তিগতভাবে, কায়সার কামালের কথা বলছি। তো সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি কঠিন কথা বলে ফেলেন হাসতে হাসতে। তো তিনি মন্ত্রীকে থামিয়ে দিলেন এই বলে যে, আপনার উত্তরে আসছে না, আপনি যে বক্তব্য রাখছেন এই বক্তব্যে তার প্রশ্নের উত্তর এবং তার উদ্বেগ আপনি অ্যাড্রেস করতে পারছেন না ঠিকমতো। তো মন্ত্রী আত্মপক্ষ সমর্থনে বলছিলেন যে তার বক্তব্য তখনও শেষ হয়নি, তার কাছে লিখিত আরও অনেক কিছু আছে, তিনি সেগুলো পড়ে শোনাতে চান। তো তাকে সময় দেওয়া হয়েছিল, কায়সার কামাল তাকে সময় দিয়েছিলেন, বাট সঙ্গে মনেও করে দিয়েছিলেন মূল বক্তব্য রাখবার জন্যে, অর্থাৎ টু দ্য পয়েন্ট আনসার করবার জন্যে কোয়েশ্চেনগুলোর কিংবা কোয়েরিজগুলোর। তো এখানে আমি যে বিষয়টি নিয়ে মূলত কথা বলতে চাইছি, যেই জায়গাটিতে আমি এমফাসাইজ করব প্রিয় দর্শক শ্রোতা, সেই জায়গাটি হলো জাতীয় সংসদের অধিবেশন। আমরা আগেও দেখেছি বাংলাদেশে অসংখ্যবার, যদিও অনেক ক্ষেত্রে সেগুলো নাটকীয় ছিল, প্রকৃত অর্থে জাতীয় সংসদই সেগুলো ছিল না। ভোট হয়নি, সাজানো আমি ডামি রাতের নির্বাচন এইসব হয়েছে। তো সেই সব দেখবার আগ্রহ তেমন অনেকেরই থাকে না, আমারও ছিল না, আপনাদের অনেকের ছিল না। থাকলেও যদি আমরা কখনো দেখেছিও, আমরা দেখিনি স্পিকারকে, সরকারি দলের মন্ত্রীকে থামিয়ে দিতে কিংবা মন্ত্রীকে এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড একেবারে টু দ্য পয়েন্ট আক্রমণ করে কথা বলতে। এটি এক ধরনের আক্রমণই। তাকে থামিয়ে দেওয়া এবং তাকে বলা যে আপনি টু দ্য পয়েন্ট আনসার করতে পারছেন না, আপনি যেভাবে আনসার করছেন সেটি অপ্রাসঙ্গিক। এমন স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য স্পিকার, ডেপুটি স্পিকাররা আগে কিন্তু কখনো রাখেননি, আমার অন্তত নলেজে নেই। আপনাদের জানা থাকলে দয়া করে কমেন্টে জানাবেন। তো এইটি আমাকে বিস্মিত করেছে এবং একই সঙ্গে আনন্দিত করেছে। কেন আনন্দিত করেছে? কারণ আমার কাছে মনে হয়েছে সংসদ ফাংশন করছে। এই সংসদ একটি ফাংশনাল সংসদ। কারণ সংসদ অধিবেশন যখন চলছে, বিরোধীরা কথা বলতে পরোয়া করছেন না কাউকে, না প্রধানমন্ত্রীকে, না কোনো সংসদ সদস্যকে কিংবা কোনো মন্ত্রীকে। তাদের যা বলবার জ্বালাময়ী বক্তৃতা তারা দিচ্ছেন সংসদে, এবং সরকারি দলের মন্ত্রীরা কিংবা এমপিরা সেটার কাউন্টার করছেন। অর্থাৎ সংসদ বেশ ইন্টারাক্টিভ, যেটিকে বলি আমরা, মিথস্ক্রিয়া ভালোই আছে এই সংসদে। তো সেই বিষয়গুলো আমাকে আনন্দ দেয়, ভালো লাগে আমার। একটি জাতীয় সংসদ এমনই হওয়া উচিত। আর মজার ব্যাপার হলো, এই আমাদের স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড তাদের বক্তব্যে। তাদের যখন তারা কাউকে ডিসিপ্লিন করেন, এমনকি সরকারি দলেরও, কে সরকারি দলের কে বিরোধী দলের, এটি তারা খুব বেশি দেখছেন বলে আমার কাছে মনে হয়নি। যদিও বিরোধী দলের কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, বিশেষভাবে স্পিকারের বিরুদ্ধে দু একটি অভিযোগ আছে যে তিনি বিরোধীদের সময় কম দিচ্ছেন বা এরকম দু চারটি অভিযোগ উঠেছে। বাট মোটা দাগে আমার কাছে তাদের কার্য পরিচালনা, তারা যেভাবে কাজ করছেন, সংসদকে যেভাবে সভাপতিত্ব করছেন সংসদে, আমি ব্যক্তিগতভাবে এনজয় করছি, আমার কাছে ভালো লাগছে। আমি বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে ফেয়ার পাচ্ছি, ফেয়ার, নিউট্রাল অ্যান্ড নিজেরা ফেয়ারলেস। ব্যাকল্যাশের চিন্তা কখনো করছেন না যে আমি আজকে সরকারি দলের কাউকে আটকে দিলে, কোনো মন্ত্রীকে ডিসিপ্লিন করবার চেষ্টা করলে, কাউকে মাঝপথে থামিয়ে দিলে এটি নিয়ে আমার সমস্যা হতে পারে, আগামী দিনে আমার স্পিকারশিপ যেতে পারে, এইসব পরোয়া তারা করছেন না, দুজনের একজনও না। এই বিষয়টা আমাকে আনন্দ দেয় এবং আমাকে পজিটিভ চিন্তা করতে বাধ্য করে সংসদ সম্পর্কে, সংসদীয় কার্যাবলী সম্পর্কে। তো প্রিয় দর্শক শ্রোতা, যেটি বলছিলাম, সাইবার বুলিং নিয়ে কথা হচ্ছিল মূলত। এইবার সেই বিষয়টি নিয়ে একটু কথা বলি। এই বিষয়টি নিয়ে আপনারা কী ভাবছেন? এটি কিন্তু এই মুহূর্তে আমাদের জন্য একটি প্রাইম কনসার্ন
এটি প্রধান উদ্বেগের কারণ, কি একজন ব্যক্তির, কি একটি পরিবারের, কি একটি প্রতিষ্ঠানের। সাইবার বুলিং, তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এটা ওটা বানানো। তো সেরেনা সুলতানা কি কি ব্যবস্থা সরকার নিয়েছে, আগামী দিনে নিচ্ছে, এবং সেগুলো যথেষ্ট না, কারণ এগুলো থামেনি, এগুলো প্রতিনিয়ত হয়ে চলেছে, এইসব বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছিলেন। তো এগুলো আমারও মনের কথা। আমি চাই ব্যক্তিগতভাবে সরকার এইসব বিষয়ে কঠোর থেকে কঠোরতর এবং কঠোরতম আইন করুক এসব বিষয়ে। আমি কিন্তু যে কাউকে মত প্রকাশের জন্য তাকে গ্রেপ্তার করুক সরকার, সেই কথা বলছি না, কেউ আমাকে ভুল বুঝবেন না। যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অন্যের চরিত্র হননের জন্য পারপাসলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কন্টেন্ট তৈরি করবে, সেই কন্টেন্ট ছড়িয়ে দেবে, ভাইরাল করবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে এবং দিয়ে কারো চরিত্র হনন করবার চেষ্টা করবে, আমি সেই বদমাইশদের কথা বলছি, সেই অসভ্য অমানুষ জানোয়ারদের কথা বলছি। এবং তাদেরকে শায়েস্তা করবার জন্য কঠোর থেকে কঠোরতর আইন প্রয়োগ করতে হবে, আইন পাশ করতে হবে এবং সেগুলো প্রয়োগ করতে হবে, মার্সিলেসলি সেটি করতে হবে। কোনো করুণা করা যাবে না, কোনো মায়া করা যাবে না। এবং এই অপরাধে কাউকে গ্রেপ্তার করলে কেউ মায়া কান্না করতে পারবেন না, সেইটি আমরা সহ্য করব না। এখানে কোনো মায়া কান্না চলবে না, এখানে বলা চলবে না মত প্রকাশের স্বাধীনতা। মাঝে মাঝে দেখি যারা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলেন, তাদের নির্বুদ্ধিতা কিংবা ধান্দাবাজি আমরা বুঝতে পারি। কারণ কোন বিষয়ে আপনি স্বাধীনতা বলছেন? আপনি আরেকজনের স্বাধীনতা হরণ করছেন, আরেকজনের পরিবার নষ্ট করে দিচ্ছেন, আরেকজনের ব্যক্তি চরিত্র হরণ করছেন, আপনি যা ইচ্ছে তাই করছেন মিথ্যে তথ্য দিয়ে। সো আপনি, এটি মত প্রকাশের স্বাধীনতা না আপনার, আপনি মত প্রকাশের স্বাধীনতাকে অপব্যবহার করছেন, অ্যাবিউজ করছেন। তাই আপনাকে সর্বোচ্চ শাস্তি পেতেই হবে। তাই বলছিলাম এই বিষয়ে কঠোর আইন করতে হবে, কোনো কিছু চিন্তা করা যাবে না। এমনকি মৃত্যুদণ্ড দেয়া যেতে পারে যদি সত্যিকার অর্থে কেউ ভিকটিম হন কারো বানানো এরকম মিথ্যে কন্টেন্টের কারণে। মৃত্যুদণ্ড হতে পারে ক্ষেত্র বিশেষে, হওয়া উচিত। না হলে যেই সময় আমরা বাস করছি, আগামী দিনে আমাদের প্রত্যেকের জীবন দুর্বিষহ হতে পারে। কখন কোন দিন কার জীবন দুর্বিষহ হবে, কার পরিবারে অভিশাপ নেমে আসবে, কাকে আত্মঘাতী হতে হবে, আমরা জানি না এগুলো। তাই বিষয়টি কারো কারো মনে হতে পারে যে আমি বোধহয় মশা মারতে কামান দাগাবার কথা বলছি, যে সাইবার বুলিংয়ের জন্য আবার মৃত্যুদণ্ড কেন। সাইবার বুলিংয়ের প্রতিক্রিয়া সবসময় একই রকম নাও হতে পারে, সেটির যে পার্শ্ব প্রতিক্রিয়া হবে সেটি বিধ্বংসী এবং ভয়ানক হতে পারে কারো কারোর জন্য। সেই সব ক্ষেত্রে আমি বলছি যে মৃত্যুদণ্ড বিধান হতে পারে। আর এইটি করা গেলে কোনো অসভ্য কোনো জানোয়ার এটি করতে সাহস পায় না এবং পাবে না। কারোর সঙ্গে কারো রাজনৈতিক বিরোধ থাকতে পারে, রাজনৈতিক বিরোধকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, সেইটি অন্যভাবে মোকাবেলা করতে হবে, বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করতে হবে। এটি কোনো কারণ হতে পারে না এবং এটি কোনো পদ্ধতি হতে পারে না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমি যা ইচ্ছে তাই করে, কারো ছবি নকল করে, কাউকে সুপার ইম্পোজ করে যা ইচ্ছে তাই করবে। এটি হতে পারে না, কোনোভাবে এটি গ্রহণযোগ্য না। তাই বলছিলাম সেরেনা সুলতানা যে বিষয়ে কথা বলেছেন তাকে আমি ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলেছেন, আর মন্ত্রী মহোদয় জবাব দিতে গিয়ে ল্যাজে গোবরে করেছেন। তো যেই মন্ত্রীর কথা বলছি, প্রিয় দর্শক শ্রোতা, ফকির মাহবুব আনাম, আমি তার প্রোফাইল ঘেটে দেখলাম তিনি বেশ উচ্চশিক্ষিত, হাইলি এডুকেটেড। তিনি অনেক আগে, সম্ভবত 1978-এ যুক্তরাজ্য থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছেন। তো তিনি একজন বিজনেসম্যানও, শিল্পপতি। তো আমি বলছি না তিনি অযোগ্য, কিন্তু আমি ধারণা করছি এই বিষয়ে কথা বলবার তার প্রস্তুতি ছিল না। কারণ যখন কেউ আপনাকে টু দ্য পয়েন্ট কোয়েশ্চেন করবে, আপনাকে টু দ্য পয়েন্ট আনসার দিতে হবে। এইটি কোনো কোর্টের যুক্তিতর্ক না যে আপনি আইনের ধারা সব সেখানে ব্যাখ্যা করবেন, বিষয়টা এরকম না। তো তিনি সেই ভুলটি করছিলেন, তাই আনসারটি টু দ্য পয়েন্ট হয়নি, ফলে ডেপুটি স্পিকারকে ইন্টারভিন করতে হয়েছে। আর আরেকটি বিষয় হলো, একটু আগেই বলছিলাম যে আমাদের সংসদ সদস্যরা, আমাদের মন্ত্রীরা পড়াশোনা করেন না, কারণ তাদের অনেকেই ব্যবসায়ী। এটি আমাদের দুর্ভাগ্য যে সংসদ সদস্যদের সিংহভাগ ব্যবসায়ী। তো ব্যবসায়ীদের মাথায় থাকে লস অ্যান্ড প্রফিট সবসময়। তাদের সংসদ বিষয়ে লেখাপড়া করবার কিংবা লেখাপড়া করে কারো প্রশ্নের উত্তর দেবার সুযোগ সীমিত আসলে। তো সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তারা অনেকেই আনপ্রিপেয়ার্ড অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে প্রশ্ন করছেন কিংবা কারো প্রশ্নের উত্তর দিচ্ছেন, এবং সঙ্গে সঙ্গে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে তাদের ভালো প্রস্তুতি ছিল না। আর এইটি কিন্তু পেশাদারিত্বের প্রমাণ দেয় না, এটি খুব ভালো কথা না। এবং এতে করে সংসদ সদস্যরা, মন্ত্রীরা নিজেদের মর্যাদাহানি করছেন এবং সার্বিকভাবে জাতীয় সংসদের ইমেজ নষ্ট হচ্ছে। তো এই বিষয়টি তারা আমলে নিলে ভালো করবেন। অন্তত অধিবেশনের দিনগুলোতে একটু পড়াশোনা করলে
আগে যদি পড়াশোনা করবার অভ্যেস নাও থাকে, এখন তাদের করা উচিত, এবং না করতে পারলে প্রশ্ন করা উচিত না। লো প্রোফাইলে থাকা ভালো। অনেককেই দেখছি, এটি আরও হাস্যকর লাগে আমার কাছে, কোনো প্রস্তুতি ছাড়াই দাঁড়িয়ে একটি প্রশ্ন করে ফেললেন, কোনো প্রস্তুতি নেই, এমনকি জানেনও না তিনি কোন বিধিতে কোন প্রশ্ন করতে হবে, এটি অনেকের জানা নেই। তো জানা না থাকলে জেনে নেওয়া যেতে পারে, সেটি দোষের কিছু না, বাট জানবার ইচ্ছে থাকতে হবে। সো প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছেন, তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।